মানে যদি অনেক পড়াইতে পারি তাহলে হয়তো 3 দিনে একটা চ্যাপ্টার শেষ করা যাবে 3টা ক্লাসে। তাহলে মোটামুটি 17-18টা ক্লাসের মতো লাগতে পারে। বুঝতে ম্যাম পারছো? আমরা আর রবি সোম বুধ সাড়ে ইয়ে শুধু 12টা থেকে করতে চাচ্ছিলাম। রবি সোম বুধ, আচ্ছা শোনো, সোমবারে 12টা বারোটা থেকে। থেকে সোমবারে 12টা থেকে করা যাবে না, কারণ হচ্ছে যে যেমন আগামীকালকে আমাদের একাডেমিক মিটিং আছে 12:30টায়। মানে রেগুলার যে 12:30টায় মিটিংটা সেটা মানে হতে পারে মাঝে মধ্যে। বুঝতে পারছো? তো সোমবারে হচ্ছে 12টা থেকে শুরু করলে তো আমি 12:30টায় শেষ করতে পারবো না। তাহলে আমরা শুরু করতে পারি 11টায়। জি ম্যাম, শুরু করা যায়। তাহলে হয়তো আমরা শেষ আচ্ছা করতে ম্যাম, পারবো সোমবারে তাহলে। আমরা 11টা থেকে, বাকি 2 দিন ম্যাম আমরা 12টা থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, 12টা থেকে একটায় শুরু করি। কি কি বার তাহলে আমাকে একটু ফেসবুকে পোস্ট করে দিও। জি ম্যাম। আচ্ছা ম্যাম। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম সম্ভবত রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, তাই তো? আমরা বোধহয় এটা শেষ করতে পারি নাই। আমরা ইভলিউশনের ইনক্রিমেন্টালটা শেষ করেছিলাম। একটু স্লাইডটা দেখো, স্ক্রিনটা শেয়ার হয় নাই। জি ম্যাম। হ্যালো, হ্যাঁ আচ্ছা জি ম্যাম ম্যাম, স্ক্রিনটা আসছে। দেখা শেয়ার যাচ্ছে। হলে তাহলে দেখো আমরা কোথায় ছিলাম। আমরা রিইউজ ওরিয়েন্টেড, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। তাহলে আমরা এতদিন মানে এর আগে যেটা পড়লাম সেটা হচ্ছে ওয়াটারফল, তারপর ছিল হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল, যেটা হচ্ছে ইনক্রিমেন্টাল ওয়েতে ডেভেলপ করে। এখন আমরা আজকে দেখবো হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে তোমার যে আমরা জানি যে সফটওয়্যার ইভালুয়েশন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেক হয়ে গেছে। এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে বারবার ব্যবহার করা হয় বা হচ্ছে সেগুলোর প্রয়োজন কখনো ফুরাবে না। ফুরাবে না বলতে হচ্ছে যে সেটা হয়তো নতুন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করার জন্য তার কিছু ফাংশনালিটি চেঞ্জ করতে হয়, কিছু হচ্ছে তোমার কনফিগারেশন চেঞ্জ করতে হয়, বা হচ্ছে যে নতুন একটা এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করার জন্য একটা ইন্টারফেস দিয়ে আবার নতুন করে অ্যাড করে নিতে হয়। তো সেটার বেস্ট এক্সাম্পল হচ্ছে কি, যে আমরা যে যে বারবার বলছি তোমাদের, বোর হয়ে না, আবার অনেক আগে থেকে চলে আসছে। তো অফিসের যে বেসিক প্রপার্টিজ, যেমন হচ্ছে টেক্সট রাইট করা যায়, পাওয়ার পয়েন্ট স্লাইড করা যায়, তারপর হচ্ছে এক্সেল করা যায়, অ্যাক্সেস করা যায়। তো এই বেসিক যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটি গুলো কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না। তার মানে হচ্ছে কি, এই যে আমরা একটা টেক্সট ওপেন করি বা একটা ডকুমেন্ট ফাইল ওপেন করি, ডকুমেন্ট ফাইল ওপেন করার পরে আমরা কিন্তু লিখছি সেই মাইক্রোসফট অফিস 2007-এও যেরকম লিখছি, 2010-এও সেরকম লিখছি, বা 2003-এও সেরকম লিখছি, তাই নয় কি? হ্যালো, তো হ্যাঁ ম্যাম। সেখানে হচ্ছে যে এই যে লিখার যে প্রপার্টিজ গুলা, বেসিক প্রপার্টিজ, যে টেক্সট লেখা যায়, টেক্সট ফরম্যাট করা যায়, এই বেসিক প্রপার্টিজটা তো খুব বেশি চেঞ্জ হচ্ছে না। তাহলে তুমি এখন কি করতে পারো, যদি তোমার মাইক্রোসফট অফিসের যে রিসোর্সটা বা সোর্সটা সেটা যদি ওপেন থাকে, সেখানে সেই কোডটা যদি তুমি নিতে, তাহলে যে বেসিক যে প্রপার্টিজ, যদি তুমি কোনো এরকম আহ এটা কি মাইক্রোসফট অফিসটা আসলে কি ধরনের ফাইল, টেক্সট ফরম্যাটিং টাইপের। মানে মাইক্রোসফট অফিসটা হচ্ছে যে অফিসিয়াল পারপাসে যে ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, সেই সবগুলো একসাথে ইনকর্পোরেট করা। তো এই ধরনের কোন একটা সফটওয়্যার যদি মাইক্রোসফট অফিসের আদলে তুমি করতে চাও, আর মাইক্রোসফট অফিসের যে সোর্স গুলা বা সোর্স কোড গুলা, সেগুলো যদি তোমার জন্য ওপেন থাকে, তাহলে তুমি কি করতে পারবে, তাহলে তুমি সেখান থেকে সেই কোড গুলাকে ব্যবহার করে তোমার আরো কিছু যদি অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে তুমি নতুন করে তৈরি করতে পারো। তাহলে কি হবে, বেসিক যে ফাংশনালিটি গুলো যেগুলো অলরেডি তৈরি করা আছে, সেগুলি আবার নতুন করে প্ল্যানিং করতে হচ্ছে না, রিকোয়ারমেন্টস করতে হচ্ছে না, ডেভেলপ করতে হচ্ছে না, টেস্ট করতে হচ্ছে না, কারণ সেগুলো অলরেডি টেস্টেড। ঠিক আছে? তো যদিও মাইক্রোসফট অফিস তোমার ইয়ে না, মানে ওপেন সোর্স না,
কিন্তু এটা হচ্ছে একটা এক্সাম্পল, যদি পাওয়া যেত তাহলে হচ্ছে এই কষ্টটা তোমাকে দুইবার করতে হতো না। এখন যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা সফটওয়্যার ফার্ম একটা কাজ করে, তখন তাদেরই হয়তো বা কিছু রিসোর্স আগে থেকে তৈরি করা থাকে, অথবা হচ্ছে কিছু বেসিক ফাংশনালিটি বাজারে পাওয়া যায়। সাপোজ তুমি একটা ফিনান্সিয়াল একটা তৈরি করবে, সফটওয়্যার তৈরি করবে, যেখানে হচ্ছে বেসিক ক্যালকুলেটরটা তোমার অ্যাড করতে হবে। তাহলে ক্যালকুলেটরের সফটওয়্যারের যে অংশটুকু, সেই অংশটুকু তুমি একটা অথেন্টিক সোর্স থেকে কিনে নাও। অবশ্যই একটা সফটওয়্যার, এখানে কস্ট একটা ব্যাপার আছে, যে কিনে নিলে হয়তো বা মনে হতে পারে যে আমার বেশি সময় লাগবে, বেশি টাকা লাগবে। আদৌ কি তাই? সাপোজ ধরো যে একটা ক্যালকুলেটর ইনকর্পোরেট করতে চাচ্ছ, আর হচ্ছে তুমি সেটা ক্যালকুলেট ডিজাইন করতে চাচ্ছ, তাহলে কোনটা তোমার জন্য বেটার অপশন মনে হবে অ্যাকর্ডিং টু কস্ট? ম্যাম কিনে ফেললেই কস্ট কম হচ্ছে। কিনে ফেলে কস্ট কম হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা কি বুঝতে পারছো? ম্যাম ফুল ডিজাইন প্রসেসিং এ ম্যাম অনেক কষ্ট হয়ে যাবে। এটা তো রেডি থাকলে এনি এটা। আইডিয়া? হ্যাঁ, এটার একটা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর সেই সফটওয়্যারটা তুমি কোথাও কোনো কাস্টমারের প্রয়োজনে তৈরি করো বা নিজেই তৈরি করো, সেটা যখন প্রথমবার তৈরি করবে, তখন তোমার একবারই ডেভেলপমেন্ট কস্ট হবে। আর যদি তুমি মনে করো যে আমি সেটাকে আবার পরবর্তীতে সেটার আর এই ডেভেলপমেন্ট কস্ট, টেস্টিং কস্ট সেগুলা লাগবে না। তো প্রথমে তুমি যেই দামে বিক্রি করবে, বা হচ্ছে কাস্টমারকে তুমি এইভাবে কস্টটা নির্ধারণ করতে পারো যে কাস্টমার যদি তোমাকে সোর্সের পারমিট দিয়ে দেয়, যে সোর্স আপনি রেখে দিতে, আপনি রেখে দিতে পারেন, পরে আপনি ইউজ করতে পারেন। কন্ট্রাক্টটা যদি এরকম হয়, তাহলে তুমি কাস্টমারকে কিছু স্যাক্রিফাইস করবে বা প্রাইস কমিয়ে দিবে। কেন? কারণ এই এখন সেটা কয়বার ইউজ করতে পারবা, সেটা হচ্ছে তুমি যতবার অফার পাবা ততবারই তুমি সেটাকে ইউজ করতে পারবে। দেখো, তাহলে যেটা বলছিলাম যে হচ্ছে কোনো কিছু নতুন করে আবার তৈরি করার চেয়ে যদি রেডিমেড পাওয়া যায়, তখন সেটা ব্যবহার করাটা কস্ট ইফেক্টিভ। এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। এখন জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন স্লাইডে চলে যাই। দেখো, বেসড অন সিস্টেমেটিক রিইউজ হোয়ার আর ইন্টিগ্রেটেড ফ্রম এক্সিস্টিং কম্পোনেন্ট, মানে হচ্ছে যে আমাদের যে রিকোয়ারমেন্টস আসবে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি এমন কোনো কম্পোনেন্ট ম্যাচিং হয়ে যায় যেটা অলরেডি তৈরি করা, তো সেই কম্পোনেন্টটাকে যদি আমরা এখানে ইনকর্পোরেট করতে পারি বা ইন্টিগ্রেট করতে পারি, তাহলে সেটা হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখানে হচ্ছে যে কিছু কম্পোনেন্ট বেসড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, সিবিএসই। আরেকটা হচ্ছে কোর্স, COTS, যেটাকে বলা হয় কমার্শিয়াল অফ দা শেলফ সিস্টেম। মানে কিছু কম্পোনেন্ট তোমার এই কমার্শিয়াল অফ দা শেলফের জন্যই তৈরি করা, মানে রিইউজের জন্যই তৈরি করা। এখন তোমাকে তাহলে অ্যানালাইসিস করে বের করে নিতে হবে যে তোমার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আছে কিনা। তাহলে এই প্রসেসের জন্য কি কি স্টেজ ফলো করতে হয়? দেখো, ফার্স্ট আছে কম্পোনেন্ট অ্যানালাইসিস। তোমার যখন রিকোয়ারমেন্টস আসবে, রিকোয়ারমেন্টস আসার পরে সেই রিলেটেড হাজার হাজার কম্পোনেন্ট আছে, হাজার হাজার ধরনের আছে, মানে হিউজ। সেখান থেকে তোমাকে সুইটেবল কম্পোনেন্টটা বেছে নিতে হবে। সেই বেছে নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কম্পোনেন্ট অ্যানালাইসিস। এখন দেখো, যদি এরকম হয় যে কিছু কম্পোনেন্ট স্লাইটলি ম্যাচ করছে, বাট হচ্ছে রিকোয়ারমেন্টসটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, তাহলেই শুধুমাত্র সেই কম্পোনেন্টটা আমি রিউজ করতে পারবো। এখন তাহলে কি করতে হবে? তোমার কাস্টমারের সাথে কথা বলতে হবে যে রিকোয়ারমেন্টটা আসলে সহনীয় পর্যায়ে কতটুকু চেঞ্জ করা যায়। মানে কম্পোনেন্ট অনুযায়ী চেঞ্জ করলে কি আসলে কাস্টমারের আদৌ কোনো উপকার হবে?
এমনও হতে পারে যে কম্পোনেন্ট অনুযায়ী যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ করা হয় তাহলে কাস্টমারের যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে না, তাহলে সেখানে কম্প্রোমাইজ করতে হবে আসলে, যে সেটা কম্প্রোমাইজেবল নাকি কম্প্রোমাইজেবল না। যদি কম্প্রোমাইজেবল হয় তাহলে এই কম্পোনেন্ট অনুযায়ী রিকোয়ারমেন্টসটাকে মডিফাই করা যাবে। আর যদি না হয় তাহলে কি করতে হবে, রিকোয়ারমেন্ট যদি মডিফিকেশন করা না যায় তখন আবার কি করতে হবে, নতুন করে কম্পোনেন্ট সার্চ করতে হবে, অথবা যদি কম্পোনেন্ট ম্যাচ নাই হয় তাহলে সেখানে হচ্ছে তোমাকে নতুন করে বিল্ড আপ করতে হবে সেই অংশটুকু বা পুরো অংশটুকু। আর যদি আমরা ধরে নিলাম, এখন আমরা ধরে নেই যে হচ্ছে কম্পোনেন্ট আমাদের ম্যাচিং হলো, তাহলে আমরা কি করব, রিকোয়ারমেন্টসটাকে যদি আমাদের কম্প্রোমাইজেবল হয় তাহলে আমরা রিকোয়ারমেন্টসটাকে কম্পোনেন্টে যা যা পাওয়া গেল সেই অনুযায়ী চেঞ্জ করে নিলাম, নিয়ে আমরা সিস্টেম ডিজাইন করলাম। কিভাবে ডিজাইন করলাম, উইথ রিইউজ। তো এখানে পুরোটাই যে আমরা রিইউজ করব তা না, পুরোটা যদি রিইউজ করি তাহলে আমাদের যে কমার্শিয়াল অফ দ্য শেলফ যেটা পাওয়া যায় সেটাকেই তো সে কিনে নিতে পারে, তাহলে কেন আবার নতুন করে বিল্ড করবে। বা কম্পোনেন্ট একটা কিনে নেওয়া যায়, সেই কম্পোনেন্টটাকে ব্যবহার করতে থাকবে, তাহলে নতুন করে তো তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপ করার দরকার নেই। দরকার হচ্ছে এই জন্য যে আমরা কিছু অংশ কম্পোনেন্ট রিইউজ করি আর কিছু অংশ ইনকর্পোরেট করার জন্য হয়তো বা ডেভেলপ করি, ইন্টারফেস ডিজাইন করি, বা হচ্ছে আরো কিছু ফাংশনাল ফ্যাক্ট আমরা সেখানে নতুন করে ডিজাইন করি। তো সেই স্টেজটা হচ্ছে সিস্টেম ডিজাইন উইথ রিইউজ, যেখানে প্রয়োজন নতুন করে তৈরি করব, যেখানে প্রয়োজন হচ্ছে কম্পোনেন্ট রিইউজ করব, করে সবকিছুকে একটা একসাথে করে তৈরি করব, তৈরি করে দেন হচ্ছে আমরা সেটা চলে যাব হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে কি আমরা জানি যে একদম প্রোগ্রামে কনভার্ট করা, আমরা যা যা করলাম সেটাকে হচ্ছে কনভার্ট করে নিব এবং সবকিছু একসাথে ইন্টিগ্রেট করে নেব। যদি তুমি কোনো সোর্স কোড কোনো একটা ওপেন সোর্স ইয়ে থেকে নাও, সাইট থেকে নাও, তখন সেই সোর্সটাকে আবার তোমার সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করানোর জন্য কিছু মডিফিকেশন করে নিতে হয়, বা হচ্ছে ইন্টিগ্রেট করার জন্য আরো নতুন কিছু কাজ করতে হয়। তো সেইটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এই তো স্টেজ পেলাম আমরা রিইউজের জন্য, এর সাথে আরো কি থাকবে, ওই যে প্রসেসের যে শুরু রিকোয়ারমেন্টস আইডেন্টিফিকেশন এবং প্রসেসের যে শেষ সেটা হচ্ছে ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন, সেটাও থাকবে। বাট এই চারটা স্টেপস হচ্ছে ভিতরে রিইউজের জন্য আলাদা করে করতে হবে। ক্লিয়ার? Yes, ma'am. জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে দেখো, reuse is now the standard approach for building many types of business system. রিইউজটা এখন খুব বেশি ব্যবহার করা হয় কারণ হচ্ছে আমরা সবকিছুই চাই যে সময় যত কম লাগবে, খরচ যত কম হবে এবং সেটা যত ইফেক্টিভ হবে ততই আমাদের জন্য ভালো অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার ফার্ম। সফটওয়্যার ডেভেলপার ফার্মের জন্য এটা খুবই ভালো। দেখো, এই যে রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেটাকেই হচ্ছে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হলো। প্রথমে যে স্টেজটা সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস আছে সেই প্রসেসের সাথে জি দেখো ম্যাম। যে আমরা যে প্রসেসটা বর্ণনা করলাম সেই প্রসেসটারই হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন হচ্ছে এখানে। তো এখানে দেখো যে আমরা যে চারটা স্টেপ পড়লাম সেই চারটা স্টেপ হচ্ছে অনলি ফর রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য বা রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার প্রসেস এর জন্য। বাট তার সাথে অ্যাড হবে হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটা আমরা অন্যান্য প্রসেসের ক্ষেত্রেও করে আসছি, যে প্রথমে আমাদের একটা স্পেসিফাই করে নিতে হবে আমাদের রিকোয়ারমেন্টটা কি, দেন সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী কম্পোনেন্ট অ্যানালাইসিস করব, যদি সম্ভব হয় রিকোয়ার করব। আর তারপরে হচ্ছে সেই ড্রাফটটা তৈরি করব বা হচ্ছে লজিক্যাল ডিজাইন তৈরি করব, তৈরি করে সেটাকে হচ্ছে প্রপোজ করব, করে সফটওয়্যারটা ফাইনালি ভ্যালিডেট করব। Yes, ma'am. ওকে,
তাহলে এখানে দেখো যে কিছু আসলে সফটওয়্যার কম্পোনেন্ট কোথায় পাওয়া যায় বা কিভাবে পাওয়া যায় তার কিছু একটা এক্সাম্পল, যেমন হচ্ছে ওয়েব সার্ভিস দ্যাট আর ডেভেলপড অ্যাকর্ডিং টু দ্য সার্ভিস স্ট্যান্ডার্ড এন্ড হুইচ আর অ্যাভেলেবল ফর রিমোট ইনভোকেশন। মানে হচ্ছে কিছু ওয়েব সার্ভিস আছে যারা হচ্ছে এরকম কম্পোনেন্ট রিউজের জন্য তোমার কম্পোনেন্ট দিয়ে থাকে। এছাড়া আরো কিছু আছে হচ্ছে কিছু প্যাকেজ আকারে পাওয়া যায়, যেমন ডট নেট ফ্রেমওয়ার্ক ইউজ করা যায়, করলে যে গিট গিট থেকে পাওয়া যেতে পারে। ঠিক আছে। জি ম্যাম। তো এটার বাইরেও আরো অনেক ম্যাডাম স্ক্রিনটা দেখ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসছে। জি ম্যাম জি ম্যাম। জি ম্যাম এখন আসছে। জি ম্যাম। তো share ও করা। হ্যালো। activity হ্যাঁ প্রসেস অ্যাক্টিভিটি। হ্যালো। ম্যাম কথা ছেড়ে ছেড়ে আসছে। একটা মেসেজ লেখো কেউ। ও ভাই ও ভাই ও ভাই। মেসেজ যায় না, সেন্ড হয় না। কে যেন একটা হ্যালো নাকি কি একটা মেসেজ পাঠাইছে। হ্যাঁ কথা তো তোমাদেরটা শোনা যাচ্ছে, আমারটা শোনা যাচ্ছে না। না না ম্যাম ম্যাম। শোনা যাচ্ছে ম্যাডাম না। আসলে মানে কথাতে মানে বাফারিং হচ্ছে, মানে কথাটা ছেড়ে ছেড়ে আসতেছে ম্যাডাম, এই কারণে সমস্যাটা হচ্ছে। আমার মনে হয় মানে ইন্টারনেট ইস্যু আই থিংক। এটা আসলে নেটওয়ার্ক আপ ডাউন করছে, এই জন্য জি ম্যাম নেটওয়ার্ক জি জি ম্যাম ম্যাম এটার জি জন্যই। ম্যাম। ঘটনা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যে এখানে দুইটা নেট কানেকশন দেয়, একটা হচ্ছে মোবাইল হটস্পট আর একটা হচ্ছে ওয়াইফাই। তো কারেন্ট আসতেছে আর যাইতেছে, যখন আসে তখন ওয়াইফাই ট্রান্সফার হয়, যখন চলে যায় আবার হচ্ছে মোবাইলে কনভার্ট হয়, এই জন্য মাঝখানে হচ্ছে এই ইন্টারাপশনটা হচ্ছে। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। শোনা গেলে আমাকে হচ্ছে মেসেজ দিও অথবা হচ্ছে ইয়েতে কল ইয়ে করো, কথা বলো। এখন দেখো, এখন দেখো দেখা যায় কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, না ম্যাম। ট্রেন আসে নাই। আচ্ছা দেখছি। I'm done, bro. আসলো? জি ম্যাম জি ম্যাম। জি ম্যাম। আমি দেখা যাচ্ছে। ওকে। তাহলে দেখো প্রসেস অ্যাক্টিভিটিস গুলো কিভাবে আসলে ম্যানেজ করা হয় দেখো। তো real software processor interleave sequence of technical collaboration and managerial activities with the overall goal of specifying, designing, implementing and testing a software সিস্টেম। তো এটা যে বললাম, বলার পরে হয়তোবা তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার নাও হতে পারে। আমি একটা মানে সিনারিও তোমাদের ব্রিফ করি, সেটা হচ্ছে যে কিভাবে আসলে এই যে টিমের টেকনিক্যাল ম্যানেজারিয়াল এই লোকগুলা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে ইনভলভ হয়। তো প্রথমে দেখো যে যদি এমন হয় যে একটা ব্যাংক চাচ্ছে যে তাদের যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে পুরোপুরি অনলাইন সিস্টেম বা হচ্ছে ধরে নাও যে তারা ছিল হচ্ছে ডেস্কটপ ফরম্যাটে, যে ডেস্কটপ মানে ফাইল সিস্টেমে ছিল, এবং সেটাকে তারা চাচ্ছে হচ্ছে পুরোপুরি অটোমেটিক সিস্টেম তৈরি করার জন্য, যেমন পেপার বেস থেকে কম্পিউটার বেসে কনভার্ট করবে। জাস্ট এইভাবে চিন্তা করো। তো তখন কি করবে, সেই ব্যাংক হয়তোবা কাউকে দায়িত্ব দিবে, কোনো একজন তাদের এমপ্লয়িকে, যে হচ্ছে এই সফটওয়্যারটা তৈরি করার জন্য রেসপন্সিবল হবে। তাহলে সে কে? যে হচ্ছে এই ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ, সে হচ্ছে কাস্টমারের দিক থেকে একজন স্টেক হোল্ডার।
তো সে কি করবে, এটার জন্য সে বিভিন্ন ধরনের সফটওয়্যার ফার্ম, কেউ ওয়েব পেজ ডিজাইন করে, কেউ হচ্ছে ডাটাবেস নিয়ে কাজ করে, কেউ সিকিউরিটি ইস্যু নিয়ে কাজ করে, বা কেউ হচ্ছে সমস্ত জিনিস নিয়েই কাজ করে। তো সে কি করবে, আগে ফাইন্ড আউট করবে যে সে আসলে কোন মানে কোম্পানির সাথে কথা বলবে। তো হইতে পারে এরকম যে তার পরিচিত কারোর সাথে কথা বলবে, অথবা হচ্ছে খুব রিনাউন্ড কোম্পানির সাথে কথা বলবে, অথবা তার বাজেট অনুযায়ী সে একটা সফটওয়্যার কোম্পানির সাথে কথা বলবে। এখন কথা বলবে কার সাথে, কথা বলবে কি ডিরেক্ট প্রোগ্রামারের সাথে বা ডিরেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে? কি মনে হয় কার সাথে কথা বলবে? সেই ব্যাংকের যে স্টেক হোল্ডার বা ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ আছে, কার সাথে কথা বলবে? হ্যালো? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, কি মনে হয় যে কার সাথে কথা বলবে? সিনারিওটা কি বুঝতে পারছো যতটুকু এক্সপ্লেন করলাম? ম্যাম সফটওয়্যার ফার্মের যে রিপ্রেজেন্টেটিভ। সফটওয়্যার ফার্মের যে রিপ্রেজেন্টেটিভ না, আসলে সফটওয়্যার ফার্মের যে ম্যানেজারিয়াল লেভেল আছে বা যারা হচ্ছে কাস্টমার ডিলিং করে, তাদের সাথে কথা বলবে। জি ম্যাম। ঠিক আছে, তাদের সাথে কথা বলার পরে সে মানে যারা কাস্টমার ডিল করে তারা হচ্ছে প্রবলেমটা আগে শুনে নেবে যে কি ধরনের প্রবলেম বা কি ধরনের সলিউশন তারা চাচ্ছে। তো সেই অনুযায়ী সফটওয়্যার ফার্মে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে না, যে কোন ডিপার্টমেন্ট কোনের কাজ করে। তো যে ডিপার্টমেন্ট আসলে এই ব্যাংকিং সফটওয়্যার বা এই ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করে, তাদের সাথে কথা বলবে। তখন তাদের মধ্যে থেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবে। কথা বলার পরে তখন যদি মনে হয় যে হ্যাঁ তারা কাজটা করতে পারবে, প্রাথমিকভাবে অ্যানালাইসিস ছাড়া প্রাথমিকভাবে যদি মনে হয় কাজটা করতে পারবে, তখন তারা কি করবে, প্রাইমারিলি হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্ট করে নিয়ে সফটওয়্যার ফার্মের যে ম্যানেজারিয়াল লেভেল আছে সেখান থেকে একটা টিম সিলেক্ট করবে। সেই টিমের মধ্যে কে থাকবে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকবে অবশ্যই। তার সাথে থাকবে হচ্ছে যে এই ধরনের কাজ যদি আগে কেউ করে থাকে, অথবা এরকম থাকতে পারে যে এই ব্যাংকিং রিলেটেড ফাংশনালিটি কেউ বোঝে না, তখন হচ্ছে অন্য কোনো একটা ব্যাংক থেকে বা অন্য কোনো একটা কোম্পানি থেকে বা তাদের সাথে এই ধরনের ইস্যু নিয়ে যারা কাজ করে ওখান থেকে একজন ব্যাংক রিপ্রেজেন্টেটিভ বা হচ্ছে ফাইনান্সিয়াল রিপ্রেজেন্টেটিভ, যে আসলে ফিনান্সিয়াল যে ক্যালকুলেশন গুলা, ফিনান্সিয়াল যে ফাংশন গুলা সেগুলো বুঝে, সে ধরনের একজন লোক ইনকর্পোরেট করবে। তো সে এমন না যে সে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সে হচ্ছে মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এরকম না। সে কি করবে, ফিনান্সিয়াল ফাংশনালিটি গুলা দেখবে। তার সাথে কি অ্যাড হবে? তার সাথে অ্যাড হবে হচ্ছে তোমার একজন কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার, যে হচ্ছে চেক করবে, যে সব ফাইনালি চেক করবে যে কোয়ালিটিটা কেমন হলো। এখন এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে আবার কি করবে, তার আন্ডারে কিছু প্রোগ্রামার সিলেক্ট করবে, যারা হচ্ছে তার যে কনসেপ্ট এটাকে হচ্ছে প্রোগ্রামিং কনভার্ট করতে হবে। সেই প্রোগ্রামার প্রোগ্রাম করে দেওয়ার পরে আবার হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার বিভিন্ন ফেজে টেস্ট করবে। টেস্ট করার পরে সেটা আবার ম্যানেজারিয়াল লেভেলে যাবে। ম্যানেজারিয়াল লেভেল সে দেখবে যে হ্যাঁ এখন আমাদের যে কাস্টমার আছে তার সাথে কথা বলা যায়, তখন হচ্ছে আবার কাস্টমারের সাথে কথা বলবে, কথা বলে কাস্টমারকে দেখাবে, বা হচ্ছে কাস্টমারের যদি অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর যে ধরনের টার্মস এন্ড কন্ডিশন থাকবে, সে ধরনের টার্মস এন্ড কন্ডিশনে কাস্টমার সেটা আবার হচ্ছে টেস্ট করবে। টেস্ট করে যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে হচ্ছে ফাইনালি সেটা ডেলিভার করবে বা ডেপ্লয়মেন্ট করবে। ক্লিয়ার? তো এই যে এখানে দেখো যে বিভিন্ন পার্সনের কথা বলা হচ্ছে, টেকনিক্যাল, দ্যাট মিন্স হচ্ছে যারা ডেভেলপ করবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা হচ্ছে এই সফটওয়্যার তৈরির ক্ষেত্রে টেকনিক্যাল কাজগুলি করবে। কোলাবোরেটিভ, এখানে হচ্ছে যে ওই যে ইয়ের জন্য যে ধরনের সফটওয়্যার আমরা তৈরি করব সেই ধরনের একজন এক্সপার্টিস আমরা এখানে নিয়োগ করব। আর থাকবে হচ্ছে বিভিন্ন ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস। ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস এই জন্যই থাকতে হবে যে এই প্রসেসটা দেখা গেল টিমকে দেওয়া হলো, সেই টিম ঠিক মতো কাজ করছে কিনা সেটা তদারকি করা, এবং যেটা করছে সেটা কি ঠিক করছে কিনা বা যেভাবে চাওয়া হচ্ছিল সেভাবে করছে কিনা, সেজন্য আসলে ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস গুলো প্রয়োজন পড়বে। তো ফাইনাল গোলটা রিচ করার জন্য এই যে বিভিন্ন সেক্টর, বিভিন্ন প্রসেস, সেই প্রসেসগুলো আসলে ইন্টারলিভড। ইন্টারলিভড মানে থরোলিও হতে পারে বা একটার ভিতরে আরেকটা চলে আসতে পারে, এইটাকে বলা হয় ইন্টারলিভ। যেমন হচ্ছে আমরা বইয়ের ভিতরে যদি কোনো কিছু রেখে দেই, সেটা হচ্ছে
হচ্ছে যে পেজের মধ্যে বা একটা পেজের মধ্যে আর একটা পেজ ইন্টারলেক্ট। ক্লিয়ার এই কনসেপ্টটা? ক্লিয়ার? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। ওকে। তারপর আর কি অ্যাক্টিভিটিস আছে? 4 বেসিক অ্যাক্টিভিটিস। সেটা হচ্ছে শুধুমাত্র যারা ডেভেলপমেন্টে কাজ করবে তাদের জন্য। যেমন ডেভেলপমেন্ট করবে, ভ্যালিডেশন করবে, ইভালুয়েশন করবে, আর হচ্ছে যদি তোমার হচ্ছে নতুন করে কিছু তৈরি করতে হয় বা হচ্ছে চেঞ্জ করতে হয় তখন হচ্ছে সেটা আবার ডিফারেন্টলি অর্গানাইজ করবে। ওকে, তাহলে এটাকে আমরা কি পারি, যেতে পারি পরে। নেক্সট আসো সফটওয়্যার স্পেসিফিকেশন। এই সফটওয়্যার স্পেসিফিকেশনটা পুরোপুরি হচ্ছে তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিসে ঠিক একই ভাবে ছিল যে সফটওয়্যার সেখানে ছিল সিস্টেম স্পেসিফিকেশন, এখন হচ্ছে সফটওয়্যার স্পেসিফিকেশন। সিস্টেম আর সফটওয়্যারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সফটওয়্যার শুধু হচ্ছে প্রোগ্রাম বেসড এবং হচ্ছে মানে এখানে কোনো হার্ডওয়্যার রিলেটেড ইস্যু আসবে না। আসবে শুধুমাত্র তখনই যখন হচ্ছে সফটওয়্যারটা অ্যাডাপ্ট করার প্রয়োজন পড়বে অথবা হচ্ছে ডেপ্লয়মেন্ট করার প্রয়োজন পড়বে, বাট ডেভেলপমেন্টে এটা আসবে না। সিস্টেমে সবকিছুই আসতে পারে, সেই সিস্টেমটা হার্ডওয়্যার হতে পারে, সেই সিস্টেমটা সফটওয়্যার হতে পারে। সফটওয়্যার ডেভেলপমেন্টও এই সিস্টেমের একটা অংশ। তাহলে সফটওয়্যার স্পেসিফিকেশন আমরা কি করব? প্রথমে দ্য প্রসেস অফ এস্টাবলিশিং হোয়াট সার্ভিস আর required and constant on the systems operation and development। প্রথমে যেটা করব যে আসলে যখন এই যে ব্যাংকের একজন রিপ্রেজেন্টেটিভ আসলো তার সাথে আমরা কথা বলে জেনে নিব যে তার কি ধরনের সার্ভিস প্রয়োজন। তুমি খেয়াল করে দেখবা যে যদি তুমি ব্যাংকিং সফটওয়্যার গুলো ইউজ করে থাকো তাহলে দেখবা যে এক এক ব্যাংকে সফটওয়্যার গুলি এক এক রকম বা ফাংশনালিটি গুলো এক এক রকম। তার মানে হচ্ছে তাদের সার্ভিস তাদের অনুযায়ী তারা তৈরি করে নিয়েছে। তো সেক্ষেত্রে তুমি বলতে পারবা না যে ব্যাংক যেহেতু তার মানে তাদের একটা ইউনিফাইড সফটওয়্যার থাকা উচিত। হ্যাঁ, ইউনিফাইড আছে। কোথায় ইউনিফাইড আছে? যেখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ফলো করতে হয় সেই জায়গায়, যেমন হচ্ছে ডেবিট ক্রেডিট বা হচ্ছে তোমার ওই ফিনান্সিয়াল ইস্যু গুলাতে। বাট ইন্টারফেস কি কি সার্ভিস তারা প্রোভাইড করবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব প্রতিষ্ঠানের ব্যাপার। তো সেজন্যই হচ্ছে সার্ভিসটা এক একজনের জন্য এক এক কাস্টমারের জন্য এক এক রকম হয়। যেমন একই তুমি যদি ব্যাংকের জন্য সফটওয়্যার তৈরি করো তাহলে তুমি ডাচ বাংলার জন্য তৈরি করা সফটওয়্যার আবার হচ্ছে সোনালী ব্যাংকে তুমি দিতে পারবে না, কারণ তাদের সার্ভিস আর তাদের সার্ভিস কখনোই এক হবে না। তো সেক্ষেত্রে তোমাকে কাস্টমারের কাছ থেকে জেনে নিতে হবে কি কি সার্ভিস তার প্রয়োজন এবং তার কি কি অপারেশন ডেভেলপ করতে হবে। তো এই যে প্রসেস, এই রিকোয়ারমেন্টসটাও একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রসেস। এই রিকোয়ারমেন্টস এর জন্য আমরা ফুল একটা চ্যাপ্টার পড়বো নেক্সটে, কিন্তু এখানে হচ্ছে তোমাদের প্রাথমিক একটা ধারণা দিয়ে যায় যে কি কি প্রসেস রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ ফলো করা হয়। ফিজিবিলিটি স্টাডি, আমরা জানি ফিজিবিলিটি স্টাডি কি, জানি না? তাহলে তারপরে দেখো রিকোয়ারমেন্টস এলিসাইটেশন এন্ড অ্যানালাইসিস। এখানে হচ্ছে যে রিকোয়ারমেন্টসটা যেটা আসলো সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু আমাদের জন্য উপযুক্ত সেটা আমরা অ্যানালাইসিস করব। আমাদের রিসোর্স সহ, আমাদের ডেটা সহ, আমাদের এমপ্লয়ি বা আমাদের হচ্ছে ম্যান পাওয়ার নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখব যে আসলে এটা করা আদৌ সম্ভব কিনা। তারপর হচ্ছে যদি সম্ভব হয় তখন হচ্ছে সেই রিকোয়ারমেন্টসটাকে স্পেসিফাই করতে হবে। এই স্পেসিফাইটা কিভাবে করব? এটা করব হচ্ছে একটা ফর্মাল রিপোর্ট তৈরি করব বা হচ্ছে ডকুমেন্টেড করব। দ্যাট মিন্স হচ্ছে অনেকটা চুক্তিপত্রের মতো, যে আমরা কিছু কাগজে একটা রিপোর্ট জেনারেট করে সেখানে লিখে রাখবো যে আমাদের কি কি স্পেসিফিকেশন ফাইনালি আসলো। তারপর হচ্ছে এটাকে ভ্যালিডেট করব কিভাবে? কাস্টমারকে আবার দেখাবো যে আমরা যে আইডেন্টিফাই করলাম কি কি ইয়ে থাকবে, রিকোয়ারমেন্টস থাকবে, সেই রিকোয়ারমেন্টস গুলা ডকুমেন্টটা আমরা কাস্টমারকে দেখায় ফাইনালাইজ করে নেব যে এটা ঠিক আছে কিনা। তখন হয়তো ব্যাপারটা এরকম হবে যে আমরা স্পেসিফিকেশন লিখে দিলাম যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন স্টেজে, সেটা কাস্টমার দেখে সাইন করে দিল যে হ্যাঁ ঠিক আছে, এভাবে তৈরি করলে আমাদের হবে। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং প্রসেস। দেখো ফিজিবিলিটি স্টাডিতে একটা ফিজিবিলিটি রিপোর্ট তৈরি হবে, তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস এলিসাইটেশন এন্ড অ্যানালাইসিস, সেখান থেকে একটা সিস্টেম মডেল তৈরি হবে, যে সেখান থেকে একটা
তৈরি হবে এবং সেখানে রিকোয়ারমেন্টস আবার স্পেসিফিকেশন হবে। স্পেসিফিকেশন হওয়ার পরে ইউজার সিস্টেম রিকোয়ারমেন্টস এখানে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই স্পেসিফিকেশনে এসে যদি আবার মনে হয় যে নতুন করে কিছু অ্যাড করা প্রয়োজন, তখন আবার বলে যাবে হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস। আমরা যে রিকোয়ারমেন্টসটাকে নতুন করে অ্যাড করব বলে ধরে নিচ্ছি, সেটাকে আবার অ্যানালাইসিস করে দেখতে হবে যে সেটা ঠিক আছে কিনা বা সেটা সম্ভব কিনা। সেটা করার পরে যদি রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনও ক্লিয়ার থাকে, তাহলে চলে যাব হচ্ছে রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন। এই ভ্যালিডেশনের পরে যে ডকুমেন্টটা তৈরি হবে, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এইটা আমরা রেখে দেব। ডেভেলপমেন্টের শেষে যখন ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হবে, তখন আমরা এই ডকুমেন্টের সাথে আমরা মিলিয়ে দেখব যে আমরা আসলে যা বলতে চেয়েছি করতে পারবো সেটা আমরা করতে পারলাম কিনা। দ্যাট মিনস হচ্ছে ভেরিফিকেশন। সাপোজ তুমি আমাকে বললে যে আমি একটা কলম তৈরি করে দিব, তো তুমি ফাইনালি যদি কলম তৈরি করতে গিয়ে হচ্ছে একটা মানে কলম তৈরি না করে অন্য কিছু তৈরি করো, যেমন হচ্ছে একটা তুমি যদি এরকম করো যে আহ, করবে বল পেন কলম, সেটা না করে তুমি একটা রং পেন্সিল তৈরি করে নিয়ে আসছো, বললো যে এটাও তো কলমের মতোই কাজ করে, তাহলে সেটা ভেরিফাই হলো না। তুমি আগে নিজে ভেরিফিকেশন করে দেখবে যে আমি কলম তৈরি করতে বলছিলাম, আমি কলম তৈরি করতে পারলাম কিনা। সেটা হচ্ছে ভেরিফিকেশন। আর তারপরে হচ্ছে তুমি আবার চেক করে দেখবে কাস্টমার, যে আমরা তো রিকোয়ারমেন্টস ডকুমেন্টস কিভাবে তৈরি করলাম, কাস্টমারের কথার উপরে এবং আমাদের অ্যানালাইসিসের উপরে বেস করে। কিন্তু কাস্টমার যখন আলটিমেটলি কলমটা দেখবে, তখন সে দেখে হয়তো এমন বলতে পারে আমি তো কলম চাইনি, আমি তো একটা কাঠ পেন্সিল চেয়েছিলাম। ঠিক আছে, বুঝতে জি পারছো? ম্যাম। জি তো ম্যাম। তুমি যদি সে যদি একটা কাঠ পেন্সিল তৈরি করতে চায়, আর তুমি যদি রিকোয়ারমেন্টসটা মুখে শুনে বুঝো যে হ্যাঁ এরকম লম্বা হবে, একটা ইয়ে থাকবে, চিকন একটা নিব থাকবে, সেটা দিয়ে লেখা যাবে, তো সেটা মনে করে তুমি কলম তৈরি করে দিলে। কাস্টমার বললো না আমার তো কলম লাগবে না, আমার লাগবে হচ্ছে পেন্সিল, কাঠ পেন্সিল। তো সেখানে হচ্ছে কাস্টমারের একটা ব্যাপার থাকে, সে আসলে রিকোয়ারমেন্টসটা মানে সরি, সে আসলে সফটওয়্যারটা অ্যাকসেপ্ট করবে কিনা বা তার রিকোয়ারমেন্টস অনুযায়ী হবে কিনা। তার দরকার হচ্ছে যে সে লিখবে এবং সেটা মুছে ফেলতে পারবে। বল পয়েন্ট কলম দিয়ে সেটা মুছা যাবে না, তাহলে তার রিকোয়ারমেন্টসটা ফুলফিল হবে না। হবে? না ম্যাম। আসলে না তুমি ম্যাম। তাহলে কলমটা যখন তাহলে বলবে যে আমি যখন তৈরি করলাম, আমি তো কাস্টমারের রিকোয়ারমেন্টস নিয়েই তৈরি করেছি, কিন্তু তুমি তাহলে কাস্টমারের রিকোয়ারমেন্টসটা নিয়েছো কিন্তু সেটার কোনো ভিজিবল রূপ তো ছিল না। সেটা হচ্ছে কিভাবে কত বের করে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে তুমি তাদের সাথে কথা বলে তুমি ঠিক করেছো যে আসলে কি তৈরি করবে, তাই তো? তো জি ম্যাম। এরকমও হতে পারে যে তৈরি করার পরে সেটা রিকোয়ারমেন্টস অনুযায়ী নাও হতে পারে। এই জন্য রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিংটা ভালো করে ফলো করতে হয়। তারপর আসো যখন রিকোয়ারমেন্টস ক্লিয়ার হয়ে যাবে, তারপর হচ্ছে যে the process of converting the system specification into an executable system। যদি তুমি খাতা কলমে ডিজাইন করো, তাহলে সেটার কিন্তু কোনো এক্সিকিউটেবল ফরম্যাট পাওয়া যাবে না। সেটা হচ্ছে বোঝা যাবে হয়তোবা যে কি দিলে আমি কি পাচ্ছি, বা একটা ফ্লোচার্ট তৈরি করলে যে আমি এখানে ইনপুট দিলে সেটা হচ্ছে এই একটা ডিসিশন পাচ্ছি আমি ফাইনালি, কিন্তু সেটার কোনো এক্সিকিউটেবল ফরম্যাট নাই। মানে হচ্ছে আমি ফিজিক্যালি ইনপুট দিতেও পারছি না, আমি ফিজিক্যালি কোনো আউটপুট দেখতেও পাচ্ছি না। তো যখন দেখতে পারবো সেটা হচ্ছে এক্সিকিউটেবল সিস্টেম। ঠিক আছে। আর সফটওয়্যার ডিজাইনটা আসলে তোমার ডিপেন্ড করে সফটওয়্যার স্পেসিফিকেশনের উপরে। স্পেসিফিকেশন যা থাকে সেই অনুযায়ী ডিজাইন করতে হয়। ইমপ্লিমেন্টেশন হচ্ছে কনভার্টিং উইথ ইনটু অ্যান এক্সিকিউটেবল প্রোগ্রাম। ঠিক আছে, ক্লিয়ার? এখন জি ম্যাম। এখন এখানে একটা কথা আছে যে দুইটা অ্যাক্টিভিটিস আর ইন্টারলিপ্ট। ইন্টারলিপ্ট মানে হচ্ছে যে একটার ভিতরে আর একটা চলে আসতে পারে। যখন তুমি ইমপ্লিমেন্ট করতে গেলে তখন দেখলে যে হচ্ছে ডিজাইনে কিছু ত্রুটি আছে, ডিজাইনটাকে আবার চেঞ্জ করা প্রয়োজন, তখন কি করলে ইমপ্লিমেন্টেশন ফেজ থেকে আবার ডিজাইনে চলে গিয়ে আবার ডিজাইনটা চেঞ্জ করে দেন আবার হচ্ছে সেই ডিজাইন অনুযায়ী ইমপ্লিমেন্ট করলে এরকম হতে পারে। তো এরকম যদি হয় তখন সেটাকে বলা হয় ইন্টারলিপ্ট। আর এখানে ক্লোজলি রিলেটেড ডিজাইনের উপরেই আসলে আমরা ইমপ্লিমেন্টেশনটা ডিপেন্ড করে, এই জন্য এটা ক্লোজলি রিলেটেড বলা হচ্ছে।
এটা হচ্ছে জেনারেল মডেল অফ ডিজাইন। কি কি থাকতে পারে, যেমন হচ্ছে ডিজাইন ইনপুট, কি কি নিয়ে আমরা ডিজাইন তৈরি করতে পারি, প্ল্যাটফর্ম ইনফরমেশন, কোথায় সেটা রান করবে, প্ল্যাটফর্ম মানে হচ্ছে কোথায় রান করবে, কি কি তার সাপোর্টিং সিস্টেম গুলি কি কি হতে পারে। তারপর রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ডাটা ডেসক্রিপশন, সেখানে ডাটা থাকতে পারে। দেন হচ্ছে ডিজাইন অ্যাক্টিভিটিস এ কি কি অ্যাক্টিভিটিস হতে পারে, আর্কিটেকচারাল ডিজাইন, ইন্টারফেস ডিজাইন, আর হচ্ছে কম্পোনেন্ট ডিজাইন, এবং সবকিছুর সাথে রিলেটেড থাকবে হচ্ছে ডেটাবেস ডিজাইন। এগুলাও আমরা হচ্ছে নেক্সটে ডিটেল করব। তো এগুলা কথা থেকেই বোঝা যায়। তো একটা ড্রাফট তৈরি করবো আর্কিটেকচার, তারপর কি ধরনের ইউজার ইন্টারফেস হবে এবং কি ধরনের কম্পোনেন্ট সেখানে ইনকর্পোরেট করা যাবে এবং তাদের সাথে ডাটাবেসের রিলেশনশিপটা কেমন হবে, এটা হচ্ছে ডিজাইন। এবং ডিজাইনের আউটপুট কি কি আসবে দেখো, একটা সিস্টেম আর্কিটেকচার আসবে, মানে একটা ফাইনালি সিস্টেমের একটা স্ট্রাকচার দাঁড়াবে, ডাটাবেস স্পেসিফিকেশন, ডাটাবেস আসবে, ইন্টারফেস স্পেসিফিকেশন আসবে, এন্ড হচ্ছে কম্পোনেন্ট স্পেসিফিকেশন আসবে। এটা হচ্ছে ডিজাইনের আউটপুট। এটা কি এক্সিকিউটেবল হবে নাকি নন এক্সিকিউটেবল হবে? মানে এখান থেকে যে ডিজাইন আউটপুটটা আসবে সেটা কি এক্সিকিউটেবল ফরম্যাটে আসবে নাকি হচ্ছে নন এক্সিকিউটেবল ফরম্যাটে আসবে? ম্যাম এক্সিকিউটেবল ফরম্যাটে আসবে। এক্সিকিউটেবল ফরম্যাটে আসবে। ডিজাইন তো হচ্ছে মানে স্ট্রাকচার তৈরি করা। যখন তুমি এক্সিকিউটেবল, এই ডিজাইনের যে আউটপুট সেগুলো নিয়ে কি করতে হবে তোমাকে, কোডিং করতে হবে বা প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিং করার পরে যেটা পাবো সেটা হচ্ছে এক্সিকিউটেবল। জি ম্যাম। ইয়া। জি ম্যাম। ওকে। তাহলে এটা আমরা ডেসক্রাইব করেই ফেললাম। এইখানে দেখো দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। তো ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন আমরা ডেফিনেশনটা খুব ভালোভাবে জানি, আমি নিজেই তোমাদের পড়াইছি, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে ভেরিফিকেশনটা এবং ভ্যালিডেশনটা কিভাবে আসলে এখানে ইনক্লুড করা হয় বা কিভাবে করা হয় ভ্যালিডেশন ভেরিফিকেশন। ভেরিফিকেশন হচ্ছে ডিড আই বিল্ড হোয়াট আই সেড উড, আমি যেটা তৈরি করলাম সেটাই, আমি যেটা বলেছিলাম আমি পারবো, আমি সেরকম তৈরি করতে পারলাম কিনা, সেটা হচ্ছে ভেরিফিকেশন। ঠিক আছে? যেমন আমরা যদি কলম তৈরির এক্সাম্পলটা বলি, যে কাস্টমার আমাকে বললো যে একটা লম্বা স্টিকের মতো থাকবে, যে স্টিকটার মাথায় হচ্ছে একটা কালি থাকবে, যে কালিটা হচ্ছে খাতার মধ্যে লেখা যায়, যেটা হচ্ছে সূক্ষ্মতে খুব যেন লেখাটা অনেক চিকন হয়, সেরকম একটা কিছু তৈরি করে দেওয়ার জন্য তুমি স্পেসিফাই করলে কি কলম তৈরি করবো, হচ্ছে একটা বল পয়েন্ট কলম। তো ফাইনালি যখন তৈরি করলে তখন তুমি ভেরিফাই করে দেখবে যে আমি বলেছিলাম কলম তৈরি করতে, আমি অ্যাকচুয়ালি কলম তৈরি। ভেরিফিকেশন ক্লিয়ার? হ্যালো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। তাহলে তাহলে ভ্যালিডেশনটা কেমন হবে, একটু কেউ আমাকে এক্সপ্লেন করতে পারবে যে ভ্যালিডেশনটা কেমন হবে? এখানে লেখাই আছে। এনি আইডিয়া? ম্যাম আমরা কি এটা ঠিকঠাক তৈরি করতে পারলাম কিনা এটা নিজেদেরও চেক করতে হবে। নিজেদের যেটা চেক করব সেটা হচ্ছে ভেরিফিকেশন, জি মানে ম্যাম। আমি যেটা স্পেসিফিকেশনে লিখে আসছি সেটা করতে পারলাম কিনা। তাহলে ভ্যালিডেশন দেখো এখানে লেখাই আছে ডিড আই বিল্ড হোয়াট আই নিড, মানে আমার যা প্রয়োজন, প্রয়োজন বলতে কি আমার প্রয়োজন না, প্রয়োজন আসলে আমি যার প্রয়োজনের জন্য তৈরি করছি তার প্রয়োজন। ঠিক আছে? মানে আমি জি ম্যাম। নিডটা ফুলফিল করতে পারলাম কিনা, সেটা হচ্ছে ভ্যালিডেশন।
সেটা আইদার তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমও করতে পারে, টিমের মধ্যে একজন কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার থাকে, সে করতে পারে, অথবা করতে পারে যে সে হচ্ছে কাস্টমার কাস্টমার ভ্যালিডেট করতে পারে। অনেক সময় আমরা জানি এই এই জিনিসগুলো আমরা পড়ে আসছি যে কাস্টমার তার যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস গুলো সে বলতে পারে না, মানে ক্লিয়ারলি সে বুঝান, সে ফাইনালি যখন ফিজিক্যালি দেখে এবং ইউজ করে তখন সে বুঝতে পারে যে আমার কি আসলে এটা দরকার ছিল নাকি দরকার ছিল না, বা আমার যে দরকারে আমি সফটওয়্যারটা তৈরি করলাম সেটা আসলে মিট করবে কিনা। এটা হচ্ছে ভ্যালিডেট। ভ্যালিডেশন। তাহলে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। এটা কিন্তু খুব পপুলার টার্ম, তুমি যেখানে এমন হতে পারে যে সফটওয়্যার রিলেটেড কোথাও ভাইবা দিতে গেলে ভেরিফিকেশন ভ্যালিডেশন টার্ম অবশ্যই জিজ্ঞেস করতে পারে, এবং অনেক জায়গায় কাজে লাগবে। হোয়াট ইজ ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, এটাকে শর্ট ফরম্যাটে বলা হয় যে সফটওয়্যারের ভি এন্ড ভি প্রসেসটা বলো, ভি এন্ড ভি, ওয়ান ভি ফর ভেরিফিকেশন এন্ড অ্যানাদার ফর ভ্যালিডেশন। তাহলে এই দুইটা যখন কনফার্ম করতে পারবো, ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, তাহলে হচ্ছে আমাদের সফটওয়্যার ফেলিওর হওয়ার সম্ভাবনা একদমই 0%-এর কাছাকাছি চলে আসবে। কেননা আমি নিজে ভেরিফাই করে দেখলাম যে আমি যা তৈরি করতে চাচ্ছিলাম সেটা ঠিক আছে, কাস্টমার ভেরিফাই করে দেখলো যে তার যা প্রয়োজন সেটা ঠিক আছে, তার দ্যাট মিনস হচ্ছে আমরা রাইট প্রোডাক্টটা তৈরি করেছি, তাহলে কাস্টমারের রিকোয়ারমেন্টসটা অবশ্যই মিট করবে। এজন্যই V and V is intended to show that the system conforms to its specification and meets the requirements of the system customer. I think you are clear. জি ম্যাম। জি ম্যাম। Involves checking and review process and the system testing. এটার মধ্যে হচ্ছে যে রিভিউ প্রসেস থাকে, রিভিউ মানে হচ্ছে কাস্টমার রিভিউ করবে, আর সিস্টেম টেস্টিং থাকে। সিস্টেম টেস্টিং ইনভলভস এক্সিকিউটিং দ্য সিস্টেম উইথ টেস্ট কেসেস। টেস্ট কেসেস হচ্ছে যে কিছু ডেটা তৈরি করে রাখা বা কিছু কেস সিলেক্ট করে রাখা আগে, যেমন হচ্ছে যে এমন হতে পারে যে আমি একটা প্রোগ্রাম তৈরি করলাম, সেই প্রোগ্রামে কিছু রং ডাটা ইনপুট করব, সেটাও একটা টেস্ট কেস। কারণ হচ্ছে রং এর সাথে তার রিফ্লেকশনটা কেমন হয় বা তার রেসপন্সটা কেমন হয় সেটা আমি টেস্ট করে দেখব, যে রং দেওয়ার পরে সেটা কি একদমই ডিসেবল হয়ে যায় কিনা, সেরকম একটা কিছু। বা হচ্ছে কিছু ভ্যালিড ডাটা দিব, কিছু ইনভ্যালিড ডাটা দিব, কিছু কাস্টমারের থেকে দেব, বা কিছু আমি নিজে তৈরি করে দেখব, সেগুলো হচ্ছে টেস্ট কেস। এই টেস্ট কেসের সাথে আমরা সিস্টেমটাকে টেস্ট করে দেখব যেন সেটা রিয়েল স্পেসিফিকেশনে যখন কাজ করবে তখন কোনো এরর আসতে পারে কিনা। এখন আমরা কি টেস্ট কেসে 100% টেস্ট করতে পারি কিনা সেটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয়। আমরা মনে হয় না যে টেস্ট কেসে আমরা সব পুরোপুরি টেস্ট করতে পারি, কারণ যে ইউজ করবে সেই ইউজার এন্ডে গিয়ে হয়তো 6 মাস 1 বছর পরেও এমন কিছু এরর আসতে পারে যেটা আসলে ডেভেলপমেন্ট ডিফেক্ট, মানে ডেভেলপমেন্টের সময় সেই ডিফেক্টটা ছিল কিন্তু এতদিন পর্যন্ত সেই ধরনের কোনো ডাটা বা সেই ধরনের কোনো প্রসেস ইউজ না করার কারণে সেই ডিফেক্টটা চোখে পড়ে নাই। টেস্টিং যে টিম সে তাদের কাছেও চোখে পড়ে নাই, বা হচ্ছে যারা ইউজার তাদের কাছেও চোখে পড়ে নাই, এরকমও হতে পারে। তো টেস্ট কেস হচ্ছে একটা সিস্টেম যার মাধ্যমে হচ্ছে আমরা টেস্ট করতে পারি, কিন্তু আমরা 100% টেস্ট কেসের মাধ্যমে টেস্ট করতে পারি না। বাট আমরা এমন টেস্ট কেসটাও অ্যানালাইসিস করে ডিজাইন করতে হয় যেন হচ্ছে যে আমরা 100% আমরা সেটাকে টেস্ট করতে পারি, যেন ইউজার এন্ডে গিয়ে কোনো প্রবলেম না ধরা পড়ে। ইউজার এন্ডে গিয়ে প্রবলেম ধরা পড়লে হয়তো তোমার সেই টিমটা ভেঙে গেল, কারণ একটা টিম ফর্ম করা হয় শুধুমাত্র হচ্ছে একটা সফটওয়্যারের জন্য। তাই সফটওয়্যারটা তৈরি হয়ে যাওয়ার পরে সেটা কাস্টমার এন্ডে চলে যাওয়ার পরে সেই টিমটা ভেঙে যায়। যেমন তুমি একজন এক্সপার্ট নিয়ে আসছিলে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর জন্য, তুমি একজন কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার নিয়ে আসছিলে, সে হয়তো অন্য কোনো প্রজেক্টে ইনভলভ হয়ে গেল। যাকে তুমি হচ্ছে এক্সপার্ট নিয়ে আসছিলে যে ব্যাংকিং সফটওয়্যার তৈরি করার জন্য, সে হয়তো তার কাজে ব্যস্ত হয়ে গেল বা সে চলে গেল, সে অন্য কোনো প্রজেক্টে ইনভলভ হয়ে যেতে পারে। তখন যদি তোমার কোনো প্রবলেম অ্যারাইজ হয় তখন সেই প্রবলেমটা সলভ করার জন্য এই ফুল টিমকে আবার গ্যাদার করা কস্ট মানে বেড়ে যায় এবং হচ্ছে অনেক সময় হয়েও ওঠে না। তো সেই জন্য এমন ভাবে অ্যানালাইসিস করে টেস্ট কেসগুলো ডিজাইন করতে হয় যেন হচ্ছে যে বাগ এর পরিমাণ কম থাকে। ক্লিয়ার? জি ম্যাম।
তারপরে টেস্টিং ইজ দ্য মোস্ট কমনলি ইউজ ভি অ্যাক্টিভিটিস। নেক্সট টাইম হয়তো বা ভেরিফিকেশন ভ্যালিডেশন না বলে ভি বলবো, সেটা মনে রাখতে হবে। জি এই হচ্ছে স্টেজ অফ টেস্টিং। দেখো, কম্পোনেন্ট টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এটা যাবে হচ্ছে লিনিয়ারলি যাওয়ার পরে যদি অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ মনে হয় যে সেইটা অ্যাকসেপ্টেবল না, তাহলে আবার সেই পুরো প্রসেসটা রিপিট হবে। এখানে শুধুমাত্র টেস্টিং প্রসেসটাই রিপিট দেখানো হয়েছে, কারণ এটা হচ্ছে স্টেজ অফ টেস্টিং। বাট আদৌ এই টেস্টিংটাই শুধু রিপিট হবে না। টেস্টিং রিপিট হলে আসলে কোনো লাভ নাই। কি কি রিপিট হবে? একদম পুরো প্রসেসটাই আবার নতুন করে রিপিট হবে। বা অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ যেগুলা গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপ গুলো আবার নতুন করে তৈরি করে অ্যানালাইসিস করে আবার পুনরায় টেস্টিং ফেজে চলে আসতে পারে। আর এই প্রসেসটা শুধুমাত্র রিপিট হবে তখনই যদি কোনো টেস্টিং এররের কারণে অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা মিস হয়ে যায়, তখন। ক্লিয়ার? জি ম্যাম। আমরা টেস্টিং নিয়ে আরো পড়বো। টেস্টিং এর জন্য একটা চ্যাপ্টার পড়বো, তারপরে একটা ধারণা থেকে গেলে ভালো, সেটা পরবর্তী চ্যাপ্টারের জন্য ভালো হবে। ডেভেলপমেন্ট অর কম্পোনেন্ট টেস্টিং, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস আর টেস্টেড ইন্ডিপেন্ডেন্টলি। যেমন তুমি কিছু কম্পোনেন্ট রিইউজ করতে পারো, কিছু কম্পোনেন্ট তৈরি করতে পারো। এমন হতে পারে যে কোনো কম্পোনেন্ট তুমি আউটসোর্স কোনো কোম্পানি থেকে তৈরি করে নিয়ে আসলে, কারণ তারা ওইটা ভালো করতে পারে। তো সেজন্য ওখানে একটা ওই কম্পোনেন্ট গুলো আবার টেস্টিং করবে। যেমন ফিজিক্যালি যদি বলি যে যদি একটা ল্যাপটপ তৈরি হয়, ল্যাপটপের সমস্ত কম্পোনেন্ট কি একটা জায়গায় তৈরি হয়? অবশ্যই না, একটা জায়গায় তৈরি হয় না। আর যদি ডেস্কটপের কথা চিন্তা করো তাহলে আরো ভাস্ট, কারণ হচ্ছে ডেস্কটপের এক একটা আইটেম এক একটা কোম্পানির তৈরি করা। ডেস্কটপ যদি কেউ কিনে থাকো আলাদা আলাদা করে, তাহলে জেনে থাকবে হার্ড ডিস্ক এক জায়গা থেকে কেনা বা এক কোম্পানির, মাদারবোর্ড এক কোম্পানির। কিন্তু যখন তুমি মাদারবোর্ড কিনবে এবং তার অন্যান্য জিনিস কিনবে, তখন তোমার টেস্ট করে দেখতে হবে যে মাদারবোর্ডের যে স্লট আর তুমি যে কম্পোনেন্টটা কিনলে তার যে ইনকর্পোরেট করার স্লট, মানে ইয়েটা, পোর্টটা, সেটা কি মিলে কিনা। যদি না মিলে তাহলে হচ্ছে সেই মাদারবোর্ডে সেটা অ্যাড করা সম্ভব না। তাহলে দেখো, আলাদা করে কম্পোনেন্টটা ভালো। র্যামের ক্ষেত্রে চিন্তা করো, র্যামের তোমরা হয়তো জেনে থাকবে যে র্যামের স্লটটা র্যামের যে ডিডিআর টাইপ অনুযায়ী ভিন্ন। জানো এটা? জি ম্যাম। তোমরা কি যে ওই যে ডিডিআর 2, 3, DDR3, 4 DDR4, এক এক এখন রকম। DDR4 চলতেছে। হ্যাঁ, এক একটা এক এক রকম, কিন্তু এক একটার জন্য স্লট গুলা ভিন্ন। বা কিছু আছে হয়তো 2ও সাপোর্ট করে, 4ও সাপোর্ট করে। তো এখন আলাদাভাবে মাদারবোর্ডটাও খুব ভালো, আলাদাভাবে র্যামটাও খুব ভালো, কিন্তু আসলে স্লটটা মিলে নাই। তখন কি হবে? তার মানে হচ্ছে তোমার যখন আলাদা আলাদা কম্পোনেন্ট টেস্ট করলে তখন কম্পোনেন্ট গুলো খুবই ভালো, তাহলে প্রয়োজন পড়বে কি দুইটা একসাথে করে টেস্ট করা, তাই না? তাহলে এই যে আমরা মাদারবোর্ডটা দেখলাম, মাদারবোর্ডে কোনো সমস্যা নাই, আমরা র্যামটা দেখলাম কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং। র্যাম একটা কম্পোনেন্ট, মাদারবোর্ড একটা কম্পোনেন্ট। তারপরে সেই দুটাকে একত্রে করে দেখলাম যে ঠিকমতো কানেকশনটা না, সেটা হচ্ছে সিস্টেম টেস্টিং। এখানে আমি একটা এক্সাম্পল দিলাম, কিন্তু আসলে সিস্টেম, যদি আমরা কম্পিউটার সিস্টেম বলি, তাহলে মাদারবোর্ডে অনেক জিনিস একসাথে করে পুরো সিস্টেমটা টেস্ট করতে হয়। ক্লিয়ার? হ্যালো? জি ম্যাম। তাহলে সফটওয়্যারের ক্ষেত্রেও এরকম, যখন আমরা আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করব, যেমন যদি বলি যে ব্যাংকিং এর জন্য একটা বেসিক ক্যালকুলেটর অ্যাড করব, বেসিক ক্যালকুলেটর অ্যাড করব হচ্ছে এই ইয়েগুলা, মানে ট্রানজেকশনের যে ট্রানজেকশন গুলা হচ্ছে সেগুলো ম্যানুয়ালি একটু চেক করে দেখার জন্য বা ইউজারের সুবিধার জন্য। তো সেটা একটা আলাদা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা নিজে ভালো কাজ করে, বাট এখানে অ্যাটাচ করার পরে আমার চাহিদা অনুযায়ী কাজ করে কিনা সেটা আমি দেখবো। সেটা হচ্ছে সিস্টেম টেস্টিং। এখন সিস্টেম টেস্টিং হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেখলাম যে আমি যে সিস্টেমটা তৈরি করলাম তার মধ্যে কোনো সমস্যা নাই, আলাদা আলাদা কম্পোনেন্ট ভালোভাবে কাজ করছিল। সেটাকে একত্রে করার পরে যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশন করার পরেও তারা ভালোভাবে কাজ করছে, আমার চাহিদা মতোই কাজ করছে। তখন আমরা পাঠিয়ে দেবো হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করবে হচ্ছে কাস্টমার তাদের যে রিয়েল ডাটা আছে সেই ডাটা দিয়ে করবে, যে তাদের রিকোয়ারমেন্টস মিট করে কিনা বা তাদের
মিট করে কিনা। তো যদি মিট করে দেন হচ্ছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে। অ্যাকসেপ্টেবল হওয়ার পরেই সেটাকে আমরা কেবলমাত্র ডেলিভারি করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। কোনো সমস্যা নাই তো? না ম্যাম। এখানে দেখো এই মডেলটা কে আবার হচ্ছে তোমার ইয়েও বলা হয়, ওই ভিএনভি এর সাথে অনেকটা মিল আছে, শুনে থাকবা হয়তো ভিএনভি প্রসেস। এটা অনেকটা প্ল্যান ড্রাইভেন সফটওয়্যার প্রসেস। এখানে দেখো যে জন্য তোমাদের এটা দেখানো, এই যে দেখো আমার কি পয়েন্টারটা দেখা যায় তোমাদের? মাউস জি ম্যাম, পয়েন্টারটা দেখা যায়। তাহলে দেখো যে এই যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এই স্টেজের পরে আমরা আসলে রিকোয়ারমেন্টস এর পরে ঠিক করে নেব যে কি কি টার্মে আমরা অ্যাকসেপ্টেন্স করতে পারি। অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর প্ল্যানটা এখানেই হয়ে যাবে, কারণ অ্যাকসেপ্টেন্স টেস্টিং হবে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্টস। এবং এটা এই দেখো এই দুই জায়গা থেকে আসবে, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এবং হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এবং সিস্টেম স্পেসিফিকেশন, এই দুই জায়গা থেকে চলে আসবে হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্ট প্ল্যান। তারপরে দেখো সিস্টেম ইন্টিগ্রেশন প্ল্যান। এই সিস্টেম স্পেসিফাই করার পরে আমরা যখন সিস্টেম ডিজাইন করব, মানে মডিউল গুলাকে আমরা এটা হচ্ছে তোমার ইউএমএল, তারপরে ফ্লো চার্ট, বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। সেখান থেকে ডায়াগ্রাম যখন করব, তার মানে হচ্ছে সেখানে কিছু কম্পোনেন্ট তৈরি হয়ে যাবে। কম্পোনেন্ট গুলার আমরা আলাদা আলাদা এখান থেকে প্ল্যান করব যে কিভাবে ইন্টিগ্রেট করব। যেহেতু আমার ওইখানে পুরোটাই ড্রাফট, সেই পুরো ড্রাফটটাই একটার সাথে আরেকটা লিঙ্কিং থাকে না। যেমন হচ্ছে ফ্লোচার্ট যদি দেখো, ফ্লোচার্টের এক প্রসেসের সাথে আরেক প্রসেসের লিঙ্ক করানো যায়। তো এই প্রসেসগুলো কোন প্রসেসের সাথে কোন প্রসেসের লিঙ্কিং হবে, সেখান থেকে আমরা প্ল্যান করব হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট প্ল্যান। ঠিক আছে? মানে এটা কিন্তু এদিকে যাচ্ছে দেখো ফরওয়ার্ড ওয়েতে চিন্তা করো, সিস্টেম স্পেসিফিকেশন ডিজাইন করলাম, ডিজাইন করে ডিটেল ডিজাইন করে তারপরে হচ্ছে মডিউল এন্ড ইউনিট কোড টেস্ট। এখানে আমরা হ্যাঁ বলো বলো এটা হচ্ছে সম্পূর্ণটা লিনিয়ার প্রসেস, যেটা আমরা ওয়াটারফল মডেলেও করে আসছি। রিকোয়ারমেন্ট স্পেসিফাই করব, তারপরে ফাংশনাল আইডেন্টিফাই করব, করে সিস্টেমটাকে একটা ড্রাফট তৈরি করব, করে সেটা ডিটেল তৈরি করব, করে হচ্ছে এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার পরে যখন এই আলাদা আলাদা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করব, সেটা করে আবার সিস্টেম ইন্টিগ্রেট করব, করে হচ্ছে এক্সটেন্ড করব, করে সেটাকে ফাইনালি সার্ভিসে প্রোভাইড করব। এই প্রসেসটা তো ক্লিয়ার? এই প্রসেসটা এটা ক্লিয়ার না, যে এই দিক থেকে এভাবে আসতেছে এবং এভাবে টেস্টিং ফেজটা যাচ্ছে। এখন দেখো আমরা কিন্তু রিভার্স ওয়েতে হচ্ছে এই টেস্ট প্ল্যানটা করছি। যেমন যখন আমরা ডিটেল ডিজাইন করছি, তখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট প্ল্যান করছি, মানে কিভাবে সাব সিস্টেমটা ইন্টিগ্রেট করা যায়, তারপরে সিস্টেমটা কিভাবে ইন্টিগ্রেট করা যায়, এন্ড দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তাহলে তাহলে দেখো এটা কিন্তু প্রথমেই চলে আসছে রিকোয়ারমেন্টস থেকে অ্যাকসেপ্টেন্স টেস্ট প্ল্যান। বুঝতে পারছো? মানে ফার্স্ট টেস্ট থেকে লাস্টের যে টেস্ট, সেই টেস্টের প্ল্যানিংটা চলে আসছে প্রথম ফেজ থেকে। জন্য এটা হচ্ছে রিভার্স। এটা দেখতে অনেকটা ভি শেপের মতো মনে হচ্ছে। বুঝতে পারছো কি? না বুঝতে পারলে বলো কোন জায়গাটা বুঝতে পারো নাই। আমার মনে হচ্ছে একটু আমি বুঝাতে গিয়েও তোমাদের মনে হয় একটু মানে মিক্সড করে ফেলছি। যদি না বুঝতে পারো তাহলে বলো। ম্যাম রিপিট করলে ভালো হয়। আচ্ছা, প্রথমে আমরা যখন রিকোয়ারমেন্টস পাবো, আমরা অ্যাকসেপ্টেন্সটা কিভাবে টেস্ট করব? অ্যাকসেপ্টেন্সটা টেস্ট করব হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্টস আছে বা কাস্টমার যা চেয়েছিল সেই অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা কোন টেস্টের প্ল্যানটা করতে পারি? অ্যাকসেপ্টেন্স টেস্টের প্ল্যানটা করতে পারি, যে কি কি হলে অ্যাকসেপ্টেবল হবে বা কাস্টমারের মিট করলে অ্যাকসেপ্টেবল হবে। তারপরে আমরা যখন সিস্টেম স্পেসিফাই করব এবং সিস্টেম ডিজাইন করব, ওখান থেকে আমরা প্ল্যান করতে পারি কিভাবে ইন্টিগ্রেশন টেস্টটা করব, হোল সিস্টেমটাকে কিভাবে ইন্টিগ্রেট করব। কারণ এরপরে কিন্তু ডেভেলপমেন্টের জন্য আমি সিস্টেমটাকে ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করে ফেলবো।
তো ভাগ করার আগেই আমার যখন হোল সিস্টেম একত্রে থাকবে ডিজাইনিং, তখন এই হোল থেকে আমার হোল টেস্টিংটা তৈরি করে নিতে হবে, টেস্টিং প্ল্যানটা। তারপরে আমি যখন আবার ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করে ফেলবো, তখন সেই ছোট ছোট কম্পোনেন্ট গুলা কিভাবে টেস্ট করব সেটার প্ল্যানটা করে নিতে হবে, করে আমরা ডেভেলপ করব। ডেভেলপ করার পরে আবার ঠিক রিভার্স ওয়েতে, দেখো আগে আসছিলাম ফরওয়ার্ড ওয়েতে, অ্যাকসেপ্টেন্স টেস্ট প্ল্যান, সিস্টেম ইন্টিগ্রেশন প্ল্যান, তারপর হচ্ছে সাব সিস্টেম ইন্টিগ্রেশন প্ল্যান, এটা আসছিল ফরওয়ার্ড ওয়েতে। এখন কোডিং করার পরে আবার ঠিক রিভার্স ওয়েতে আমরা টেস্ট করব। যেমন প্রথমে করব সাব সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট, তারপরে করব হচ্ছে সিস্টেম টেস্ট, তারপরে করব হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্ট, এন্ড দেন যদি অ্যাকসেপ্টেন্স টেস্ট পাস করে তারপরে হচ্ছে সার্ভিস। ক্লিয়ার? জি ম্যাম। প্ল্যানিংটা করেছিলাম আমরা যে মানে অর্ডারে, টেস্টিংটা করব তার রিভার্স অর্ডারে। জি ম্যাম। এটা অনেকটা দেখতে, এটাকে যদি তুমি ওই যে ইয়ে করো, ভার্টিক্যাল করো, তাহলে হচ্ছে এটা দেখতে অনেকটা ভি শেপের মতো মনে হয়। এই জন্য এরকম শেপটাকে বলা হয় ভি, ভি মডেল, ভি মডেল বলা হয় এটাকে। সফটওয়্যার ইভালুয়েশন, ইভালুয়েশনটা আসবে তখন যখন হচ্ছে ইউজার এন্ডে সফটওয়্যারটা চলতে থাকবে। সে চলতে থাকার পরে আমাদের টার্মস অনুযায়ী আমরা যদি মনে করি যে আমরা চেঞ্জ করব, আমরা মনে করি না, যদি মনে হয় যে কোনো কিছু চেঞ্জ আসছে, কাস্টমার যদি মনে করে তার নতুন কোনো রিকোয়ারমেন্ট সেখানে অ্যাড করবে, তখন সেটা যদি আমাদের টার্মে থাকে যে আমরা হ্যাঁ ইভালুয়েশনটা তাদের করে দেব বা নতুন একটা ভার্সন তৈরি করে দেব, তখন আমরা সেটাকে চেঞ্জ করে আবার নতুন একটা ভার্সন তৈরি করব, তৈরি করে আবার হচ্ছে সেটাকে দেব। এটা হচ্ছে ইভালুয়েশন। তো সিম্পলি হচ্ছে যে সফটওয়্যার যখন একটা ভার্সনের পরে আরেকটা ভার্সন চলে আসে, দেখবা যে নতুন আরো কিছু কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়ে আসে। এটাই হচ্ছে সফটওয়্যারের ইভালুয়েশন। যেমন শুরু থেকে বর্তমান পর্যন্ত তার যে চেঞ্জিংটা, সেই চেঞ্জিংটাই হচ্ছে ইভালুয়েশন। এটা অন্যান্য ইভালুয়েশনের মতোই, যখন শুরু হয় তার থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত। দেখো এখানে ইভালুয়েশন সিস্টেমটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, ডিফাইন সিস্টেম রিকোয়ারমেন্টস, অ্যাক্সেস এক্সিস্টিং সিস্টেম। এই এক্সিস্টিং সিস্টেম আমরা আগেও মূল যে প্রসেস, সেই প্রসেসেও আমরা এক্সিস্টিং সিস্টেম স্টাডি করি, সেটা আমরা আগেই জানি। তারপরে হচ্ছে এক্সিস্টিং সিস্টেম স্টাডি করার পরে প্রপোজ যদি চেঞ্জ থাকে তাহলে চেঞ্জ করব, মডিফাই করব, আবার হচ্ছে নিউ সিস্টেম করব। দেখা যাচ্ছে কিনা দেখো, আমাদের নতুন কি অ্যাড করতে হবে, নতুন কি অ্যাড করতে হবে সেটা আমরা রিকোয়ারমেন্ট ঠিক করব। ঠিক করে নেওয়ার পরে আমাদের যে আগের সিস্টেমটা আছে, মানে যেটাকে আমরা আপগ্রেড করতে চাচ্ছি, সেটা আমরা স্টাডি করব, অ্যাসেস করব, করে আমরা দেখব যে সেখানে নতুন রিকোয়ারমেন্টটা অ্যাড করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে এই চেঞ্জের একটা প্রপোজাল নিয়ে আসবো যে এইটার জন্য এভাবে চেঞ্জ করতে হয়। তারপরে সিস্টেমটাকে মডিফাই করে দিব কিভাবে, নতুন রিকোয়ারমেন্টস অনুযায়ী। করার পরে তৈরি হবে আমাদের নতুন সিস্টেম, যেটা হচ্ছে নিউ সিস্টেম। সেই নিউ সিস্টেমটা আবার চাইলে রিপিট হতে পারে, একই প্রসেস যতক্ষণ পর্যন্ত না রিকোয়ারমেন্ট মানে ফুলফিল হয় ততক্ষণ পর্যন্ত সেটা রিপিট হতে পারে, না হলে এখান থেকেই সেটা রিলিজ হয়ে যাবে। এটা সিস্টেম ইভালুয়েশন। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস।